নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৬৫তম অংশ। এতদিন শুধু যে বড়দের বই রচনা করেছি তাও নয়, বড়দের জন্য যতই লিখি মন ততই বিষণ্ণ হয়। ও তো আমার আসল কাজ নয়। আমার আসল পাঠক যারা, তাদের বয়স ১২ থেকে ১৬। ক্রমে এ বিষয়ে আমি সচেতন হয়ে উঠেছিলাম। সচেতনতা থেকে কাজে নামতে আমার খুব বেশি সময় লাগেনি। হলদে পাখির পালক আমার এই সময়কার একটি রচনা। কোথাও ধারাবাহিকভাবে প্রকাশিত হয়নি। মনের মধ্যে কেবলই ঘুরত। মনে হতো দম বন্ধ হয়ে আসছে। অন্য কাজে মন দিতে পারতাম না। শেষটা ১ সপ্তাহের ছুটি নিয়ে শান্তিনিকেতনে বসে লেখা হলো। একথা আগেও বলেছি। ফিরে গিয়ে প্রেমেন বাবুকে পাণ্ডুলিপি পড়তে দিলাম। উনি নামটি দিলেন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড সেই থেকে আজ ২০ বছরও বেশি ধরে অনেকগুলি মুদ্রণ করেছেন। গল্প দাদুর আসরে সপ্তাহে একদিন জয়ন্ত গল্পটি ধারাবাহিকভাবে পড়ত। শুনে শুনে অবাক হয়ে ভাবতাম, ও যে আমার লেখাটাকে ১০ গুণ ভালো করে দিচ্ছে। শ্রোতাদের কি উৎসাহ, কত চিঠি, স্বপ্নের মতো মনে হয়। এখনো মাঝে মাঝে পাঠকদের সুন্দর চিঠি পাই, মন ভরে যায়। কিন্তু ২০ বছর আগেকার সেই অনাবিল উজ্জ্বল আনন্দ কোথায় পাবো? যে যোগান দিত সেই নেই। হলদে পাখির পালকের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে লীলা পুরস্কার, আর পশ্চিম বাংলা থেকে আর দিল্লি থেকে দুবার ২টি জাতীয় পুরস্কার পেয়েছিলাম। তার চেয়ে ওই আনন্দটির মূল্য ঢের বেশি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড আমার কথায় আমাদের প্রিয় বন্ধু প্রশান্ত রায়কে দিয়ে ৫টি ওয়াশ প্রথার ছবি আঁকিয়ে বইটির যে রূপ দিলেন তার তুলনা হয় না। হলদে পাখির পালকের কথা আগেও বলেছি, আমার বড় প্রিয় গল্প, তাই বারবার বলতে ইচ্ছা করে। সেটা ছিল ১৯৫৯-৬০। বাঘের চোখ বলে ছোটদের একটা গল্প সংগ্রহ বেরিয়েছিল। দুঃখের বিষয়, তার একটিও কপি পাচ্ছি না। গল্পগুলি এশিয়া প্রকাশিত আমার রচনাবলিতে ছড়িয়ে আছে, নিজেই তাদের চিনতে পারি না। ওই বছরই গুপির গুপ্তখাতা বলে আমার একটা দুঃসাহসিক অভিযানের সরস গল্প ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড বই বের করে করলেন। তার ছবিও প্রশান্ত আঁকল। এই সংস্করণটি এখন দুষ্প্রাপ্য। নতুন সংস্করণ অন্য ছবি দিয়ে এশিয়া থেকে প্রকাশিত হয়েছে। গল্পটি এর কিছুদিন আগে রংমশালে ভয় যাদের পিছু নিয়েছে নামে ধারাবাহিকভাবে বেরিয়েছিল। বকধার্মিক ওই পত্রিকায় বেরিয়েছিল। পরে হীরের প্রজাপতি নামে শান্তি চৌধুরীর ছবি করে প্রথম পুরস্কার পেয়েছিল। তবে খানিকটা বদলে দিয়েছিল। এ দুটি একটু চাঞ্চল্যকর মজার গল্প। এইরকম কাজকর্মের আবর্তের মাঝখানে ১৯৫৮, ৫৯, ৬০ কেটে গেল। বয়স হলো ৫২। তাও টের পেলাম না। বাড়িতেও কাজকর্মের অন্ত ছিল না। ততদিনে আমার সেই ভাগ্নি আর তার ৩ মেয়ে স্বাধীন ও সুষ্ঠু জীবনযাপন করছিল। আমার মেয়ের বিয়ের পর সেও তার তেলকর্মী স্বামীর সঙ্গে জামশেদপুরের একটি ছোট এবং সুন্দর ফ্ল্যাটে নিজের ঘরকন্না দক্ষভাবে পরিচালনা করছিল। সেখানে ২-৪ দিনের জন্য যাওয়া আমাদের এবং মেয়ের শ্বশুর শাশুড়ির পক্ষে অতিশয় আনন্দের ব্যাপার ছিল। ফ্রক পরা অবস্থা থেকে বেয়ানকে চিনতাম। তার নাম মণিমালা। আমার চেয়ে ১-২ বছরের ছোট। সুন্দর মিষ্টি মানুষটি। তাই বলে মিনমিনে স্বভাবের নয়। মাঝে মাঝে ভেজও দেখাতে পারতেন। তাদের আমরা বড়ই ভালোবাসি। বালিগঞ্জ পার্কের ভাড়া বাড়িতে থেকে কাছেই তাদের নিজেদের বাড়ি তৈরি করাচ্ছিলেন। মাঝে মাঝে দেখতে যেতাম। অবনীন্দ্রনাথের ছোট বোন সুনয়নী দেবী মণিমালার শাশুড়ি। তখন অনেক বয়স হয়েছে, শরীরটা কিছুটা ভেঙেছে। যতই দেখতাম ততই আশ্চর্য হতাম। ছোট্টখাট্ট মানুষটি, চোখ মুখ ঝকঝক করত। ওদের সঙ্গে থাকতে ভালোবাসতেন। একদিন দেখি চোখ বুজে শুয়ে শুয়ে কেবলই ডান হাতটা কবজি থেকে নাড়ছেন। ভারী কৌতূহল হলো। জিজ্ঞাসা করাতে চোখ খুলে হেসে বললেন, মনে মনে ছবি আঁকছি। হাত তো আর তুলি ধরতে পারে না। মনে আছে বুকের মধ্যে ধক করে উঠেছিল। সত্যিই তাই। মানব জীবনের সব কীর্তিই তৈরি হয় মনের মধ্যে।
তারপর তাকে শাবল দিয়ে, খুপড়ি দিয়ে, হাতুড়ি, বাটালি, ছেনি নিয়ে, ওলন দিয়ে, দোলন দিয়ে, মাপকাঠি দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চোখ কান দিয়ে, গলা দিয়ে, যেখানে যার স্থান সেখানে নামানো হয়। কিন্তু সব তৈরি হয় একই জায়গায়, মানুষের মনে। সব বিজ্ঞান, সব জ্ঞান, শিল্প, সঙ্গীত, সাহিত্য, দর্শন সেইখানে জন্ম নেয়। আর আমরা তারই পথ সবচেয়ে অযত্ন অবহেলা করি। এমনি করে ১৯৬১ সাল এসেছিল। ওই সময় আমার প্রধান চাকরিস্থল বদলাবার কথাও অনেক বলেছি, আর নয়। তাছাড়া তার চেয়েও বড় ঘটনা আমার জীবনে ঘটল। ২ নাতনির জন্ম অবশ্য খুবই বড় ঘটনা, কারণ তারা এক একজন উদয় হয়ে আমার বয়সটাকে ১০ বছর করে কমিয়ে দিল। পরে ছেলের ঘরে কখন ২ নাতি উপস্থিত হলো, তখন বয়সটা আরো এত বেশি কমে গেল যে প্রায় অপগণ্ড হয়ে গেছি। সমবয়সীদের ধরে ফেলবার আর সময় নেই। অন্য বড় ঘটনাটি হলো আমার বড়দা সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ সন্দেশ পত্রিকাকে পুনরুজ্জীবিত করলো, একরকম একলা, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে। এবং আমরা বড়রা যারা ছিলাম তাদের সঙ্গে পরামর্শ না করে। একটু যে দুঃখ হয়নি তা বললে মিথ্যা বলা হবে, কিন্তু কাজটা এতই ভালো ছিল যে আনন্দ হয়েছিল তার শতগুণ বেশি। সেই স্তক সবসময় মনের মধ্যে সবচেয়ে অন্তর কথাগুলো বলবার সুন্দর একটা জায়গা পেয়েছি। জায়গা না বলে ধারা বললে ভালো হয়। এমন প্রাণবন্ত গতিশীল কিছুকে মাটির সঙ্গে তুলনা করলে মন ওঠে না। কিন্তু আমাদের সন্দেশের মূলের নিচে যদি তাকে স্থিতি দেবার জন্য মাটি থাকে, তার স্রোত কখনো বিভ্রান্ত হবে না। এইসব ভারী মাঝে মাঝে বলবার লোক পাই না। আমার মেজ জেঠামশাই উপেন্দ্র কিশোর যেদিন প্রথম বর্ষের সন্দেশের প্রথম সংখ্যাটি ৫ বছরের আমার সামনে তুলে ধরেছিলেন, উপস্থিত সকলের আনন্দ দেখে আমিও বেজায় খুশি হয়েছিলাম। কিন্তু ওইখানেই যে আমার প্রাণের পথ এবং পাথেয় পেয়ে গেলাম তা বুঝিনি।